আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। আসলে বাংলাদেশ সংবিধান জানাটা সবার জরুরি। বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান জানতে হয়। আসলে কোন সংবিধানে কি কি আছে না আছে, তো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা যে আইনের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। যারা বিসিএস দিবেন, যারা বিভিন্ন সরকারি বেসরকারি পরীক্ষা দিবেন, এনাদের অনেকগুলো প্রশ্ন বাংলাদেশের সংবিধান থেকে আসে। আজকে আমরা কিছু কথাবার্তা সংবিধান নিয়ে বলবো। আশা করছি ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন এবং কি অনেক বেশি উপকৃত হবেন। দেখেন, বাংলাদেশের যে সংবিধান আছে, এখানে একটি প্রস্তাবনা আছে, চারটি মূলনীতি আছে, পাঁচটি চাহিদা আছে, সাতটি তফসিল আছে, 11টি ভাগ বা অধ্যায় আছে, 13টি পরিচ্ছেদ আছে, 17টি সংশোধনী আছে, 18টি মৌলিক অধিকার আছে এবং 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল আছে। এখানের মধ্যে যে 11টা ভাগ আছে, এই ভাগগুলো জানাটা আমাদের খুবই জরুরি। যেমন প্রজাতন্ত্র, 1 থেকে 7 অনুচ্ছেদের মধ্যে আছে প্রজাতন্ত্র। রাষ্ট্র পরিচালনার বিষয় আছে 8 থেকে 25 অনুচ্ছেদে। মৌলিক অধিকারের বিষয়গুলো আছে 26 থেকে 47 পর্যন্ত। নির্বাহী বিভাগ 48 থেকে 64 পর্যন্ত। আইন বিভাগ 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। বিচার বিভাগ 94 থেকে 117 পর্যন্ত। নির্বাচন কমিশন 118 থেকে 126 পর্যন্ত। আর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132 অনুচ্ছেদ পর্যন্ত। বাংলাদেশের কর্ম কমিশন 133 থেকে 141 পর্যন্ত। এবং আপনার নবম কতে আবার পরিচ্ছেদ জরুরি বিধানবলী আছে 141-এর ক, খ, গ। এরপরে হলো সংবিধানের সংশোধনী 142 অনুচ্ছেদ, বিবিধ আছে 153। আর এই বিষয়, পুরোটা বিষয় মনে রাখার যে কৌশল, সেটা হচ্ছে হলো আপনারা ইতিমধ্যে অনেকেই যারা সংবিধান নিয়ে পড়াশোনা করেছেন ওনারা জানেন এখানে যে 11টি ভাগ রয়েছে, এগুলো মনে রাখার কৌশলটা যে এটা হচ্ছে হলো পররামণি। প দিয়ে হচ্ছে হলো ফলাফলা দিয়ে হচ্ছে হলো প্রজাতন্ত্র, রয়কাররা দিয়ে রাষ্ট্র পরিচালনা, ফরা আর ম মানে মৌলিক অধিকার, নি মানে নির্বাহী বিভাগ, তাইলে ফরামণি। তারপরে হলো সরেয়াদি আইন বিভাগ, বড়শিকার বিধি হলো বিচার বিভাগ, দন্তান্ন দন্তান্ন শিকার নি দিয়ে নির্বাচন কমিশন, তাহলে পৌরামণি আবিনী। তারপরে হলো মহা দিয়ে হলো মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। তারপরে হলো মহা বয়কারবাদী হলো বাংলাদেশ কর্ম কমিশন। আর এরপরে হচ্ছে হলো 9-এর যে আরেকটা আছে, সেটা হচ্ছে হলো জরুরি বয়কারবাদী বাংলাদেশ বরিগের যদি জরুরি বিধানাবলী। আর হলো দন্তাসদি হলো সংবিধানের সংশোধনী, আর বর্ষিকের বিধি হলো বিবিধ সবই। তাহলে ফোরামণি আবিনী মহাবাজ সবই, এটা দিয়ে আপনারা 11টি বিভাগ মনে রাখতে পারেন। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে হলো অনুচ্ছেদ। এগুলো আবার ধারা নয়, এগুলো অনুচ্ছেদ। এরপরে হচ্ছে হলো যে বিষয়গুলো আছে, এরপরে আসে দফা, এরপরে বাকিগুলো হচ্ছে হলো উপদফা। তাহলে অনুচ্ছেদের পরে হলো বাকিগুলো আসবে দফা, অর্থাৎ অনুচ্ছেদের মধ্যে যদি 1, 2 থাকে এগুলো হচ্ছে হলো দফা। আবার 1, 2 এর পরেও যদি আবার নতুন করে কোনো সংজ্ঞা থাকে ক, খ, সেগুলো হচ্ছে উপদফা। আশা করছি এই প্রাথমিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখেন, আহ, অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র। তাহলে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। তাহলে কি হচ্ছে এটা? আহ প্রজাতন্ত্রটা কি হচ্ছে? এটা বাংলাদেশের একক স্বাধীন বা সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। এর পরবর্তী আমরা দেখার চেষ্টা করি যে অনুচ্ছেদ 2-এ কি বলা আছে। 2-এ বলতেছে যে আপনার হলো অনুচ্ছেদ 2-এ বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রের সীমানা, রাষ্ট্রীয় সীমানা, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হবে। 1971
খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত হওয়া পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান ৩য় সংশোধন আইন 1974 অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা তদ বহির্ভূত এবং যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। তাইলে রাষ্ট্রীয় সীমানা হচ্ছে হলো দুইয়ে বলা আছে রাষ্ট্রীয় সীমানা। আর সীমানা কিভাবে মনে রাখবেন? সীমানা মনে রাখবেন এভাবে, অর্থাৎ আমাদের বাংলাদেশের পাশে দুটা রাষ্ট্র রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে হলো মায়ানমার। তাইলে আমাদের রাষ্ট্রীয় সীমানা আছে দুইটা, রাষ্ট্রীয় সীমানার কথা বলা আছে 2 অনুচ্ছেদে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা পরের অনুচ্ছেদে চলে যাই। দেখেন, এরপরে হলো অনুচ্ছেদ 2 ক আছে হলো রাষ্ট্রধর্ম। 2 ক কি আছে? রাষ্ট্রধর্ম আছে। রাষ্ট্রধর্ম বলতেছে যে অনুচ্ছেদ 2 বলতেছে রাষ্ট্রধর্ম প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা সম অধিকার নিশ্চিত করবেন। 2 কতে হলো রাষ্ট্রধর্ম। এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3-এ কি বলা আছে? রাষ্ট্রভাষা, অর্থাৎ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হবে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি হবে? বাংলা হবে। এখন অনুচ্ছেদ 3-এ কি বলা আছে? আপনার হচ্ছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা কি আমাদের? বাংলা। বাংলাতে সংখ্যা কয়টা আছে? বয়কার বা অনস্কার লয়কার লা। তাইলে এই বাংলা, বাংলাতে হইলো বাংলা লিখতে 3টে অক্ষর লাগে, আর 3টে অক্ষর দিয়ে আমরা 3 অনুচ্ছেদ, এটা আমরা মনে রাখবো। ওখানে বলা আছে রাষ্ট্রভাষা বাংলা। আশা করছি আপনাদের অনুচ্ছেদ 3টা মনে থাকবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখেন অনুচ্ছেদ 4-এ কি বলা আছে? জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, হ্যাঁ, এগুলো হচ্ছে হলো কি আপনার হচ্ছে হলো অনুচ্ছেদ 4-এ বলা আছে। তাহলে আমরা 4-এর 1-এ কি বলতে পারি? 4-এর 1-এ বলতে পারি হলো জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত হলো আমাদের কি? জাতীয় সঙ্গীত হলো 4-এর 1-এ হলো জাতীয় সঙ্গীতের কথা বলা আছে, যেমন আমার সোনার বাংলা প্রথম 10 চরণ। এটা হলো প্রথম 4-এর 1-এ হলো জাতীয় সঙ্গীত। 4-এর 2-এ কি বলা আছে? জাতীয় পতাকার কথা বলা আছে। কি বলা আছে? জাতীয় পতাকার কথা বলা আছে। 4-এর 3-এ কি বলা আছে? প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীষ বেষ্টিত ফানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহাদের শীর্ষদেশ পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র এবং তারা উভয় পাশে 2টি করিয়া তারকা। এবং 4-এ বলা আছে উপরিউক্ত দফাসমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা বা প্রতীক সম্পর্কিত বিধানবলী আইনের দ্বারা নির্ধারিত হবে। এরপরে আমরা চলে যাই 4-এর কটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে যুক্ত হয়েছে সংশোধনীতে, এটা একটু দেখেন। এখানে বলতেছে 4-এর 1-তে বলতেছে জাতির ফিতার প্রতিকৃতি। জাতির ফিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান, শাখা কার্যালয়, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, মিশন সমূহ সংরক্ষণ প্রদর্শন করা হইবে। বলতেছে জাতির পিতার প্রতিকৃতি পিছনে এই জায়গাগুলোতে রাখতে হবে, সেই বিষয়টাই অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা পরের অনুচ্ছেদে চলে যাই। পরের অনুচ্ছেদ হলো অনুচ্ছেদ 5। অনুচ্ছেদ 5-এ কি বলতেছে? রাজধানীর কথা বলতেছে। রাজধানী, আমাদের রাজধানী কোথায়? প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। আমরা যদি ঢাকা লিখি, এই যে দেখেন এখানে ঢাকাতে কয়টা অক্ষর আছে? ডি ফর DH ঢাকা। এই ঢাকা দিয়ে আমরা 5টা শব্দ পাই, 1 2 3 4 5। আর অনুচ্ছেদ 5-এ হলো রাজধানীর কথা বলা আছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই 6-এর নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত বা নিয়ন্ত্রিত হবে। এখন দেখেন
নাগরিকত্ব হলো 6 কেমনে মনে রাখবেন? এখান থেকে যদি আমরা অক্ষরগুলো আউট করি, দন্ত্যান্ন, গ, র, ক, ত, ব, তাহলে কয়টা হইছে? 6টা হইছে। 1 2 3 4 5 6, এই 6 হলো নাগরিকত্ব। অর্থাৎ নাগরিকত্ব যে অক্ষরগুলো আছে এগুলাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা 6টা অক্ষর পাই। আর 6টা অক্ষর মানে 6 অনুচ্ছেদে বলা আছে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, নাগরিকগণ বাংলাদেশী বলিয়া বিবেচিত হইবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি? বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি? বাঙালি। আর নাগরিকগণ বাংলাদেশী বলিয়া কি হবেন? বিবেচিত হবেন। আশা করছি দুটা জিনিস, আমরা বাঙালি এবং নাগরিকগণ হিসেবে বাংলাদেশী নাগরিক, আমরা জাতি হিসাবে আমরা বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশি। এই দুইয়ে, 6-এর 2-এ এই দুটা বিষয় বলা আছে। আশা করছি মনে থাকবে। এরপরে আমরা 7 নাম্বারে চলে যাই। আশা করছি আপনারা শুনতে পারছেন। অনুচ্ছেদ 7-এ কি বলতেছে? সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের ক্ষেত্রে সেই ক্ষমতার প্রয়োগ কেবল ওই সংবিধানের অধীন কর্তৃত্বের কার্যকর হবে। এটাই বলতেছে হলো, আমরা 7-এ বলতেছে সংবিধানের প্রাধান্য, এটা হলো 7-এ। এরপরে হচ্ছে হলো আমরা প্রজাতন্ত্রের ক্ষমতা কি? মালিক হচ্ছে জনগণ, জনগণের সেই ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে আমরা জনগণ সকল ক্ষমতার মালিক, এটা হলো 7-এর 1। এরপরে আমরা 7-এর 2-এ কি বলতেছে? 7-এর 2-এ বলতেছে সংবিধানের দেশের সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে কি? জনগণের অভিপ্রায়ের পর অভিব্যক্তির বা সংবিধান প্রণয়নের কি আইন? সর্বোচ্চ আইন। এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হবে। অর্থাৎ সংবিধান দেশের সর্বোচ্চ আইন। আর 7-এর 1-এ বলতেছে লাকি 7। লাকি 7-এ কি বলতেছে? জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার মালিক। LUCK। আচ্ছা, এখানে হচ্ছে হলো আমরা 7 দেখলাম, 7-এর 1 দেখলাম, 7-এর 2 দেখলাম। এবার আমরা দেখার চেষ্টা করি পরে আরো আছে। 7-এর কটা একটু দেখি। অনুচ্ছেদ 7-এর ক, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। কি? সংবিধান বাতিল করা, স্থগিত করা ইত্যাদি কি? অপরাধ। তাইলে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, যেমন ক নাম্বারে কি বলতেছে? সংবিধান ইহার অনুচ্ছেদ রদ, বাতিল, রহিত, বাতিল, স্থগিত করলে, উহা কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করলে, ষড়যন্ত্র করলে কি হবে? অপরাধ হবে। এরপরে হলো 7-এর খতে বলতেছে সংবিধান ইহার কোন বিধানের নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হবে এবং রাষ্ট্রদ্রোহীদের অপরাধে দোষী হবেন। তাইলে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি কি? অপরাধ। এটা কতে বলা আছে। আর সংবিধানের মৌলিক বিধানগুলি সংশোধন অযোগ্য। সংবিধানের যে মৌলিক বিধান আছে এগুলো কি? সংশোধন অযোগ্য। তাহলে এটা হলো 7-এর খটা আমরা একটু দেখি। তাইলে আমরা প্রথমে দেখলাম হলো যে সংবিধানের যদি আমরা এই বিষয়গুলো যদি চেঞ্জ করি তাহলে সেটা হলো অপরাধ। আর 7-এর খটা আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো হলো সংবিধানের মৌলিক বিধানগুলি সংশোধন করা কি? এগুলো হচ্ছে হলো সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। তাহলে আমরা 7-এ দেখছি হলো, প্রথম 7-এর 1-এ দেখছি জনগণ সকল ক্ষমতার মালিক, আর 7-এর 2-এ দেখছি সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। প্রথমে বলতেছে জনগণ মালিক, এরপরে সংবিধান হলো সর্বোচ্চ। দুইটাই সর্বোচ্চ, এক হলো জনগণ আর আইনটা হলো সর্বোচ্চ। আর 7-এর কথা বলতেছে সংবিধান বাতিল,
স্থগিত বা রহিতকরণ এগুলো করা যাবে না, এগুলো অপরাধ। আর সাতের খতে বলতেছে এই যে অপরাধমূলক কাজ করলে কি হবে, নিশ্চয়ই ওই লোকটা অযোগ্য হবে। আমরা সাতের খতে মনে রাখবো হলো অযোগ্য, অর্থাৎ প্রথমটা অপরাধ, দ্বিতীয়টা অযোগ্য। অর্থাৎ সংবিধানের মৌলিক বিধান বলি সংবিধান অযোগ্য। সংবিধানের 142 অনুচ্ছেদে যাই কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবমের ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহ বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রস্তাব বা প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন সাতের খ। এরপরে আমরা চলে যাই আটে চলে যাই। আটে কি বলা আছে? আটে বলতেছে মূলনীতি। আটে কি? মূলনীতি, অর্থাৎ জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি তথ্যসমূহ বা নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হবে। এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হবে এবং আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করবেন এবং সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকের কার্যের ভিত্তি হবে। তাই এ সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। এরপরে আমরা চলে যাই নয়তে কি বলতেছে? নয়ে বলতেছে, অনুচ্ছেদ নয়ে বলতেছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ অর্থাৎ ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতির মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের পতাকা বা সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য বা সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা 10 নম্বরে চলে যাব। আপনার হচ্ছে আহ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। মানুষের উপর শোষণ হইতে মানুষ মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর অনুচ্ছেদ 11তে বলতেছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র কি? মানবাধিকার। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। এটি হলো 11 অনুচ্ছেদে বলা আছে। আমরা 12 নম্বর একটু দেখার চেষ্টা করি। দেখেন 12 নম্বরে কি বলতেছে? ধর্মনিরপেক্ষতা বা ধর্মের স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য, তার উপর নিপীড়ন বিলোপ করা হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে মালিকানা নীতি। উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা, বন্টন প্রণালী সমূহ মালিক নিয়ন্ত্রণ হবে এবং জনগণ এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হবে। অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। সমবায় মালিকানা অর্থাৎ আইনের ধারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়ের সদস্যদের মধ্যে সমবায়ের মালিকানা। এরপর হলো ব্যক্তিগত মালিকানা, আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তিগত মালিকানা। তাইলে আমরা 13তে হলো মালিকানা নীতি কয়টি? 3টি। একটা হলো রাষ্ট্রীয়, একটা সমবায়, একটা হলো রাষ্ট্রীয়, এটা নিচে আন্ডারলাইন করেন, এরপরে সমবায়, এরপর হলো ব্যক্তিগত। এই 3টা হচ্ছে হলো মালিকানা নীতি। আজকে আমরা এতটুকু পর্যন্ত 13 অনুচ্ছেদ পর্যন্ত পড়েছি। আমাদের সংবিধানের 2য় ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক বেশি কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।